সোল, আইডেন্টিটি, নাম, যশ, খ্যাতি প্রভৃতি কারকতা বহনকারী যে গ্রহ, অ্যাকচুয়ালি নক্ষত্র রবি, যাকে আমরা কলোকিউয়ালি গ্রহ হিসাবেই ট্রিট করে বলে থাকি, সে রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং মীন রাশি ত্যাগ করে সে মেষ রাশিতে পরবর্তী 1 মাসের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্ন রাশি ভিত্তিক ফলাফল সেই নিয়ে আজকের আলোচনা মুখ্যত থাকবে। খুব ইম্পর্টেন্ট আলোচনা। রাহুকে ছেড়ে প্রথম যে আমাদের গ্রহগুলোর মধ্যে যে 7 জন, রবি যদিও এর মধ্যে পড়ে না ক্যাটেগরিক্যালি, তবু প্রথম যে ক্রস করে আসছে রাহুকেতুর যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস ক্রস করে প্রথম যে আসছে সে হচ্ছে রবি। এর বুধ এসেছিল, কিন্তু বুধ আলটিমেটলি আবার 9 তারিখে সেখানে প্রবেশ করেছে। তো রাহুকে সে ক্রস না করলেও রাহুর সাথে সহাবস্থানে থাকবে সামনের মাসে 10 তারিখ পর্যন্ত। তো এরপরে যে আসবে সে শুক্র আসবে, তারপরে বুধ আসবে, পরবর্তী সময় মঙ্গল আসবে, রাহুকে ক্রস করবে। তো এই ক্রসিং এর ব্যাপারটা এত ইম্পর্টেন্ট, বিশেষত রবির মতো প্ল্যানেট, কারণ রবি এবং চন্দ্র সব থেকে বলতে পারেন যে তাদের মধ্যে যে রাহুর সাথে যে সম্পর্ক, রাহুর সাথে সম্পর্ক কারোরই ভালো হওয়া উচিত নয়, কারণ তার যে কারকতা আছে সেটা না দেবকুল না মনুষ্যকুল, কোনো কুলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ফলে অ্যাবারেশন তৈরি করাটাই তার মুখ্যত প্রধানত কাজ তার কারকতা অনুসারে। কিন্তু তার মধ্যে সব থেকে যাকে ইফেক্ট করে, যার সেন্সিটিভিটি সব থেকে বেশি, তার ইফেক্ট হওয়ার প্রবণতাও সব থেকে বেশি থাকে। তো রবি হচ্ছে কারকতা অফ অল দি প্ল্যানেটস, তার মধ্যে সব কিছুর গুণ বর্তমান রয়েছে সমস্ত গ্রহের। তো সেই কারণে, এবং রবি যেহেতু, চন্দ্র এবং রবি যেহেতু চিনিয়ে দিয়েছিল, তো তার ফলে তার দ্বিখণ্ডিত হওয়ার একটা ওয়ান অফ দ্য কজেস, ভগবান তার লীলা বলে সেটাকে রেখেছিল। সেই কারণে তাদের প্রতি তার যে প্রতি আক্রমণ বা প্রতি আক্রোশ যেটা বলা যায়, সেটাও অনেক বেশি থাকে। সেই কারণে গ্রহণ সংগঠিত হয়। ঠিক যেরকম আমরা জাস্ট গ্রহণ পার করে আসলাম পরপর দুটো, আবার সেপ্টেম্বর মাসে 17 বা 18 তারিখ চন্দ্রগ্রহণ আছে, সেটা কন্যা রাশির একদম মুখের দিকে হবে, শুরুর দিকে রবি জাস্ট নিজের মূল ত্রিকোণ ক্রস করে কন্যায় প্রবেশ করার সাথে সাথেই হবে, এবং তারপরে আবার মহালয়ার দিন আবার হবে, সেদিন হবে সূর্যগ্রহণ। তো রবিচন্দ্র একসাথে কন্যার ঘরে থাকবে এবং কেতু যুক্ত হয়ে থাকবে। তো রাহু হোক বা কেতু, ব্যাপারটা তারই দেহের দুটো অংশ, তাকে ক্রস করে রবি তার মঙ্গলের মূল ত্রিকোণ, এনার্জি, স্ট্রেংথ, স্ট্যামিনা, অ্যাগ্রেশনের ঘর, তার এক্সল্টেড ঘর মেষ রাশিতে তার গোচর সংগঠিত করবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট গোচর, প্রত্যেকের জন্য কার্যকরী। তো প্লিজ একটু, বিশেষত যারা শিখতে চান অ্যাস্ট্রোলজি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট অবজারভেশন, একটু খেয়াল রাখবেন। আমি টাইমিংটা এবং নক্ষত্রের, যে নক্ষত্রে কতক্ষণ ধরে রবি থাকবে সেটা বলে নিয়ে তারপর আলোচনায় যাব। আগামী 13/4/2024 রাত 8:51 রবি মেষ রাশি ত্যাগ করে সে, ক্ষমা করবেন, মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে তার গোচর শুরু করবে, এবং এইখানে সে অবস্থান করবে 14/5/2024 বিকেল 5:40 পর্যন্ত। পুরো 30 দিন সে মেষ রাশিতে থাকবে। এর মধ্যে প্রথম যে অবস্থান আর কি, প্রথম যেখানে আমি একটু নক্ষত্র বিভাজনগুলো আপনাদের বলে দিই। সেটা হচ্ছে মেষ রাশির 3টে নক্ষত্র, অশ্বিনী, ভরণী এবং তারপরে কৃত্তিকা নক্ষত্রের একটি চরণ, সব মিলিয়ে 9টি নবাংশ, সেটা মেষ থেকে ধনু পর্যন্ত তার বিস্তার আছে।
তো রবি যখনই মেষ রাশিতে প্রবেশ করবে তার গন্ডান স্ট্যাটাসেই সে থাকবে। তো গন্ডান স্ট্যাটাসে সে অবস্থান করবে 17/4 অর্থাৎ 17ই এপ্রিল সকাল 6:46 পর্যন্ত, প্রথম 3 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ। অশ্বিনী নক্ষত্রে রবি যে সময় পর্যন্ত অবস্থান করবে সেটা হচ্ছে 27/4 বেলা 12:49 পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে রবি ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানেও সে 13 ডিগ্রি 20 মিনিট তার যে নক্ষত্র স্প্যান আছে সেটা রবি তার আস্তে আস্তে তার 13 দিন 8 ঘন্টায় তার গোচর শেষ করবে। সেই সময়টা হচ্ছে 11ই মে সকাল 6:54 পর্যন্ত। তো এই সময় পর্যন্ত রবি 26 ডিগ্রি 40 মিনিট চলে যাবে। তারপরে আলটিমেটলি সে তার প্রায় 3 দিন পরে, 3 দিন 8 ঘন্টা পরে সে কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণকে ভোগ করে, নিজেরই নক্ষত্র ভোগ করে সে মেষ রাশি ত্যাগ করে পরবর্তী 30 দিনের জন্য বৃষ রাশিতে তার গোচর শুরু করবে। সেটা আপ টু 14/5/2024 বিকেল 5:40 পর্যন্ত। এটা হচ্ছে নক্ষত্রগত স্ট্রেংথ। এবার আমি মূল বিষয়ে চলে আসি, খুব প্রিসাইজলি আপনাদের বলে দিই। দেখুন, রবি আমাদের কোন কোন পোর্শনকে, আমাদের জীবনে বা সমাজ ব্যবস্থায় কোন কোন জায়গাকে নির্দেশ করে সেটাকে প্রথম বোঝার চেষ্টা করুন। আমাদের যে শরীরে আমাদের যে সোল রয়েছে সেই সোলকেই আমরা রবি আইডেন্টিটি, অর্থাৎ যা যা বেরিয়ে গেলে আমাদের এই যে জড় পদার্থ আছে সোল, আমাদের যে বডিটা, সেটা পুনরায় জড়ত্বে চলে আসে, সেই অংশটাকেই আমরা রবি হিসাবে চিহ্নিত করি। তো আমাদের সোল কোথায় থাকে? ভগবান বলেছে হৃৎপিণ্ডে অবস্থান করে। 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন হৃদয়ে অবস্থান করে, হৃৎপিণ্ডে। এবং সোলের আকার দেওয়া আছে, একটি কেশ, একটি চুলের 10,000 ভাগের 1 ভাগ তার আয়তন দেওয়া আছে উপনিষদে। তো সেটা যদি ভাবা যায় তো সেটা কখনোই ভিজিবল নয়, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কিন্তু এতটাই স্ট্রেংথফুল। সেটা আমাদের শরীর থেকে যদি কখনো লিভ করে যায় তাহলে আমাদের শরীর যতই শক্তিশালী বাইরে থেকে দেখে মনে হোক না কেন, প্রকাণ্ড শরীর, অনেক বড়, অনেক শক্তিশালী, কিন্তু সেটা একটা জড় পদার্থে পরিণত হবে এবং তখন তাকে তার যে শেষ অন্তিম গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য যে মানুষজন আসবেন তারা মনে মনে একটু রাগই করবেন, কারণ অত ভারী শরীরটাকে বয়ে নিয়ে যেতে হবে। আর তখন সেটা বডি নাম হয়ে যাবে, তার সে সমস্ত কিছু হারিয়ে ফেলবে, তার নাম ধাম সম্পর্ক সমস্ত কিছু। যারা আত্মীয় পরিজন আছেন তারা দুঃখ প্রকাশ করবেন, কান্নাকাটি করবেন, এটাই জীবজগতের নিয়ম, আমরা সবাই করে থাকি আমাদের কাছের লোক চলে গেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন সে তার সমস্ত আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডের যে কানেকশনগুলো, যে সীমিত কানেকশন, লিমিটেড কানেকশন থাকে, তার সব কিছু থেকে তার আইডেন্টিটি লুজ হয়ে যাবে। সে যদি কোথাও, সে কারোর বাবা হতে পারে, কারোর স্বামী হতে পারে, কারোর স্ত্রী হতে পারে, মা হতে পারে, যে যে সম্পর্ক আছে সব কিছু থেকে সে চ্যুত হয়ে গেছে। সে কোনো ব্যবসা করুন, চাকরি করুন, তার প্রপার্টি থাক, কোনো কিছুতে সে আর কোনো লিগাল হোল্ডার নেই। ওই সামান্য অংশটুকু, সোলটুকু বডি থেকে লিভ করে গেছে এবং ডক্টর সার্টিফিকেশন করে দিয়েছে যে এ ডেড, আর এর কোনো অস্তিত্ব নেই। তো এটা হচ্ছে রবি, যাকে আমরা সিম্বলাইজ করি, তার আইডেন্টিটি, তার পিতা আমরা বলি না, গায়ের দিকে দেখবেন এখনো বলা হয়, এর একটি কোন বাড়ির ছেলে রে, কোন বাড়ির মেয়ে রে, তোর বাপের নাম কি রে, বলে খুব খুব কলোকিউয়ালি লোকে বলেন। কিন্তু এই কথাগুলো এখনো গায়ের দিকে, আমার গ্রামে বাড়ি আছে বলে আমি জানি এই কথাগুলো এখনো প্রযোজ্য আছে ওখানে। শহরের দিকে হয়তো শুনে মনে হবে যে একটু আনসিভিলাইজড কথা বলছেন, কিন্তু এই কথাগুলো গ্রামের দিকে একদম সতর্ক, সবাই বলে থাকে। তো কেন বলে?
প্রথম আইডেন্টিফাই করা, হয়তো বাচ্চাটা একটা দুষ্টুমি করেছে, তো তারা তোর বাবাকে বলবো, আসুক, কোন বাড়ির ছেলে রে তুই, তো প্রথম জিজ্ঞাসা করে তুই কোন বাড়ির ছেলে, অর্থাৎ তাকে আইডেন্টিফাই করা। এই আইডেন্টিফিকেশন মার্কটাই হচ্ছে রবি, তার ক্ল্যান, তার লিনিয়েজ, সে কোথা থেকে এসছে, তার পেডিগ্রি, তার এভরিথিং সিম্বলাইজ বাই দ্য সান। রবি হচ্ছে আমাদের সমাজে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকটা জীবের যে আইডেন্টিটি আছে, সেটা একটা হচ্ছে ভার্বাল আইডেন্টিটি, একটা নন ভার্বাল, মানে একটা কমিউনিটিগত। একটা মশা উড়ে যাচ্ছে, তাকে আমরা তো আলাদা করে নাম নেই, তো মশা হিসাবেই ধরবো, তার আইডেন্টিটি হচ্ছে মশা। এটা মানুষ যাচ্ছে, সে মানুষ হিসাবেই ধরবো যদি অচেনা হয়, তার নাম কিছুই জানি না, তো সেটা হচ্ছে নন ভার্বাল আইডেন্টিটি। আর যখন তাকে সিম্বলাইজ করা হচ্ছে, এই বাড়ির ছেলে, এই তার পিতামাতা এই কাজ করে বা এই পর্যন্ত পড়াশোনা করেছে, তখন হচ্ছে তার একদম ভার্বাল। এই পুরো জায়গাটা রবি কন্ট্রোল করে। তার সাথে যেটা কন্ট্রোল করে সেটা হচ্ছে তার ব্যক্তিত্ব, তার নাম, তার মান, তার যশ, তার খ্যাতি, তার প্রতিপত্তি, তার কৃতিত্ব, তার স্টেটাস, তার স্ট্যামিনা, তার কনভিকশন, এই সমস্ত কিছু, তার ফিজিক্যাল স্ট্রেংথ, সমস্ত কিছু রবি দ্বারা সিম্বলাইজ হয়। রবিকে কিন্তু আমরা একাধারে সোল বলছি, সোল কিন্তু পরমাত্মার অংশ, খুব মানে খুব নর্মালি ভাববেন, খুব পরমাত্মার অংশ, এবং সে কিন্তু এই জড়জগতের পার্ট নয়। জড়জগতের পার্ট আমাদের বডিটা। তো সেই সোলকে, সেই রবি কিন্তু আবার মুখ্যত রজগুণ সম্পন্ন, অর্থাৎ রবির মধ্যে 65 থেকে 70 ভাগই রজস গুণ, মানে 3 গুণের মধ্যে রজগুণের প্রবৃত্তি বেশি। সত্যগুণের প্রবৃত্তি তার মধ্যে অপেক্ষাকৃত কম, 20 থেকে 25%, এবং তামস গুণের প্রবৃত্তি আরও কম, 10%-এর মতন, যদি আমি গুণের ডিস্ট্রিবিউশন করি। তো সেই হিসাবে তার গুণ তাকে রজস দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন, তার যে প্রত্যেক কটা কথা আমি বলেছি, সব কটাই কিন্তু একটা সার্টেন টাইম বাদে টার্মিনেট হয়ে যাবে। হয়তো কোনো এককালে আমরা আজও ধরুন মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের কথা বলি, তার যে সম্বন্ধে লেখা ঝোঁকা গদ্য কবিতা সব আছে, সেগুলো আমরা পড়ি, যে তিনি একজন সেই তৎকালীন সময় একজন বাঙালি ব্যবসায়ী ছিলেন, যিনি সমুদ্রে চড়ে ব্যবসা করতে যেতেন। তার অ্যাকচুয়ালি কনসেপশনটা সেখান থেকে আসে। তো তার কাহিনী রয়েছে আমাদের যে দীর্ঘ বিস্তৃত যে বাংলা সাহিত্যের ইতিহাস, তার মধ্যে রয়েছে। কিন্তু আমরা কেউ ব্যক্তিটিকে কিন্তু সেভাবে কোনো চিনি না, কিন্তু তার কার্যপ্রণালীর মাধ্যমে চিনি। তো রবি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাকে জীবিত লাগে। কোনো একজন বেনেভোলেন্ট রাজা, কোনো একজন বেনেভোলেন্ট কোনো লিডার, পলিটিশিয়ান, সে তার অত্যন্ত জনমানুষে অত্যন্ত প্রভাবশালী মানুষের জন্য অনেক কাজ করে গেছেন, বা কোনো একজন সমাজকর্মী, তিনি মানুষের জন্য প্রচুর কাজ করে গেছেন, তাকে আমরা তার কাজের দ্বারা মনে রেখেছি। যে কোনো কর্মের দ্বারা কোনো কিছুকে আইডেন্টিফিকেশন করা, সেটা রবির বেসিক নেচার। উল্টোটাও আছে, রবি ম্যাল এফেক্ট হলে উল্টোটাও আছে, নেগেটিভ কাজের দ্বারাও মানুষ মনে রাখে। আমাদের এই সমগ্র বিশ্ব ইতিহাসে এরকম অনেক শাসক ছিলেন, যারা আমাদের যে সিভিলাইজেশন আছে তার উপরে চূড়ান্ত অত্যাচার করে গেছে মনুষ্য জাতির পক্ষে। আমি কারণ নাম বলে ব্যক্তিগত স্তরে বিতর্ক সৃষ্টি করতে চাই না, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। তো দুদিকেই আছে তাদের পপুলারিটি। আমি কিছুদিন আগে সেই রকম একজন ব্যক্তির নাম শুনছিলাম, যে সেখানে একটা রেফারেন্ডাম হয়েছে, সে কিন্তু এখনো বিরাট পপুলার, কিন্তু অসংখ্য মানুষকে তিনি হত্যার জন্য তিনি দায়ী ছিলেন। তার বিচার হলে অ্যাকচুয়ালি হতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার বিচার হয়নি, তার আগেই তিনি সুইসাইড করে ফেলেছেন। হ্যাঁ, তিনি এতই সাহসী ছিলেন আর কি, ফেস করার মতন ক্ষমতা নেই কোনো কিছু। যাই হোক, আমাদের যশ, খ্যাতি, কৃতিত্ব, গভর্নমেন্ট,
এখন গভর্নমেন্ট আছে, যখন রাজতন্ত্র ছিল, পৃথিবীর এখনো বিভিন্ন জায়গায় রাজতান্ত্রিক ব্যবস্থা আছে, ডাইনেস্টিজ আছে, একটা লিমিটেড পার্লামেন্ট আছে সেখানে পৃথিবীর বিভিন্ন দেশে। যে আমাদের এখানে প্রধান যে কাজ করেন সেখানে রাজা সেই ভূমিকা অবলম্বন করে, যার যার দেশে যেরকম কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে সেই অনুসারে। কিন্তু একজন প্রধান আছেন, থাকতেই হবে। আমাদের বাড়িতেও আছে একজন প্রধান। তো বাড়ির ক্ষেত্রে বাড়ির যিনি হত্যাকর্তা, ডিসিশন মেকিং বডি, বাবা হতে পারেন, মা হতে পারেন, কোনো বড় দাদা হতে পারেন, দিদি হতে পারেন, যে কেউ, সে কিন্তু অন বিহেভ অফ দ্য ফ্যামিলি, তার ভালোত্বের জন্য পরিবারে সে ডিসিশন নেয়। তো সে কিন্তু সিম্বলাইজেস অ্যাজ দ্য সান। তো আমাদের সেলফ রেসপেক্ট, ইগো, এই সমস্ত কিছু রবির সাথে যুক্ত। রবি অত্যন্ত আত্মসম্মানী। বুঝুন, যিনি প্রধান হবেন তার সম্মানটাও প্রধান হবে। একটা বাড়ির ক্ষেত্রে দেখুন, বাড়ির যিনি প্রধান বয়োবৃদ্ধ গার্জিয়ান যিনি, তার তো একটা আলাদা সম্মান আছে। আমরা প্রত্যেকে তাকে প্রণাম করি, তার আশীর্বাদ নিই, তিনি কোনো কথা বললে সেটা মাথা নিচু করে শুনি, পালন করবার চেষ্টা করি। সেটা সমাজ, সেটা টোটাল। এবং একটা বাড়িকে যদি একটা কোষ হিসাবে ধরেন, একটা বডিকে একটা দেশ বা পৃথিবী হিসাবে ধরুন, তাহলে দেখুন সমস্ত জায়গায় এরকম সেই দেশের বা সেই অঞ্চলের, সেই রাজ্যের, সেই দেশ বা সেই কন্টিনেন্টের একজন করে প্রধান আছে। তো তার কথাও, তিনিও কিন্তু সেখানে একজন সোশ্যাল গার্জিয়ান হিসাবেই কিন্তু কাজ করছেন এবং মানুষের বেনিফিটের জন্য তিনি সেখানে ভূমিকা অবলম্বন করছেন প্রধান। তো তার ইগো ফ্যাক্টরটা অনেক বেশি, তার কথা অনেক লোকে শোনে, তাকে সম্মান দেয়, তাকে তার মান্যতা দেয়। মান্যতা, এটা খুব গুরুত্বপূর্ণ রবির ক্ষেত্রে। রেকগনিশন, কোনো কিছু শুধু এমনি বললে হবে না। আমি রবির এফেক্টযুক্ত মানুষদের দেখেছি, পয়সার থেকেও রেকগনিশন এবং রেপিউটেশনকে তারা কখনো সেকেন্ডারি বা টার্সিয়ারি হতে দেয় না, কোনো জায়গায় না। এবং সেখান থেকে কিছুটা ইগো, যেহেতু রাজস গুণ আছে, ইগো তাদের মধ্যে জন্মায়। এবং সে যে পোস্টটা বসে রয়েছে, সে যেরকমই হোক, ব্যবসা, চাকরি, সেলফ এমপ্লয়েড, সেই জায়গাটাকে না সে একটা আলাদা রকম গুরুত্ব প্রদান করে। এবং সে চায় সবাই তাকে একটু প্রশংসা করুক, তাকে একটু ধন্য ধন্য করুক, এবং তার হাতের নিচে কিছু মানুষ কাজ করবে। এবং রবি খুব ভালো অর্ডার, যেটাকে বলা হয় ডিকটেট করতে পারে, তুমি এটা করো, তুমি ওটা করো। সে হচ্ছে নির্দেশাত্মক ভূমিকার জন্য প্রধান। রাজা সবসময়, আমি দেখবেন বারবার বলি, রাজার কাজ, রবির কাজ নির্দেশ দেওয়া। রাজা নিজে কখনো রাস্তায় নেমে কাজ করবেন না, তার কাজ করার জন্য অনেক লোক তিনি অলরেডি ডেপিউট করে রেখেছেন বিভিন্ন বিভাগে। তো তারা তার নির্দেশ অনুসারে কাজ করবে। এই নির্দেশ, এই প্রোক্লামেশনটা দেয় হচ্ছে তার সেকেন্ড হাউস বুধ, সেটা বুধের তুঙ্গস্থান, রবির মূল ত্রিকোণ থেকে বলছি আর কি। তো যাই হোক, তো আমাদের অনেক কিছু, আমাদের স্টেটাস, আমাদের সেলফ কনফিডেন্স, এই সমস্ত কিছু কিন্তু রবি দ্বারা, কনভিকশন রবি দ্বারা নির্মিত হয়। এবার আপনারা খুব সহজেই বলবেন যে রবি যখন মঙ্গলের ঘরে আসে, সে তো নিজের মূল ত্রিকোণে এসেও তুঙ্গ হতে পারত, মঙ্গলের ঘরে এসে তুঙ্গ হয় কেন? মন দিয়ে শুনুন, রবি হচ্ছে, যদি কারকতা বোঝেন, প্রত্যেকটা প্ল্যানেট একটা কারকতা আছে, যেই কারকতায় গিয়ে সে অ্যাক্টিভেশন করে। আমি অনেক সময় অনেক মানুষকে বলেছি যে অল্প বয়সে শনির দশা পেয়েছেন, যারা আমার সাথে সামনাসামনি কথা হয়েছে, অল্প বয়সে শনির দশা পেয়েছেন, শনির দশা ফাংশন করবে না, যত ভালোই দশা থাক না কেন, যা দিচ্ছে মনে রাখবেন সেটা কিছুই দিচ্ছে না। এর কারণ হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেটের একটা পৌষ্টিক এবং কারকতাগত গুণ আছে। চোখ এখানেও থাকতো, ভগবান যদি মনে করতো চোখটা এখানে ফিট করবে, এখানে ফিট করতে পারতো, কিন্তু করেননি, তো এখানেই রেখেছে। এবং আমাদের চোখ কখনো এক চোখ বন্ধ করে দেখবেন, আপনার সরে যাবে, দৃষ্টিটাই মাঝ বরাবর দেওয়া আছে, এই মাঝ বরাবর আমরা দেখতে পাচ্ছি। এবং মোটামুটি 180 ডিগ্রি পর্যন্ত এরিয়া, বা আরও যদি প্রিসাইসলি বলেন যে 100 ডিগ্রি পর্যন্ত কোণের মধ্যে, একটা প্রবৃদ্ধ কোণের মধ্যে আমরা প্রায় সবটাই দেখতে পাচ্ছি। সব কিছুই কারকতা অনুসারে দেওয়া আছে। তো রবি যে কারকতা দেওয়া আছে সেটা হচ্ছে 10th হাউসের কারকতা, অর্থাৎ 10th হাউস মানে হচ্ছে মানুষের
কর্ম, রবি কিন্তু কাজের সাথে যুক্ত। রাজা কি কারণে রাজা হয়েছে? সে কি রাজপুত্র বলে, কারুর রাজার ছেলে বলেই সে শুধু রাজা হয়নি, সে তার কাজের দ্বারাও রাজা হয়েছে, কর্মের দ্বারা। কোনো মানুষ প্রথম যে রাজা হয়েছে, প্রথম নির্বাচিত রাজা পাল বংশের গোপাল নির্বাচিত রাজা, সে কি আগে রাজা ছিল? হয়তো সে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন আর কি, কিন্তু তারপরে ধরুন গোপালের পুত্র ধর্মপাল অমুক তমুক করে যারা আগে আসছেন তারা জন্মসূত্রে রাজা হচ্ছে। কিন্তু কাজটাও করতে হবে। রাজা যদি রাজসুলভ কাজ না করে তিনি যদি অন্য কোনো কাজ করেন, তাহলে কিন্তু সে তার জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে এবং সে সেই পোস্টকে হোল্ড করে রাখার জন্য সমর্থ হবে না। সেটা আপনি যে কোনো বাড়ির ক্ষেত্রেও দেখতে পারেন। বাড়ির যিনি গৃহপতি বা গৃহস্বামী, তিনি যদি এমন কিছু কাজকর্মের সাথে লিপ্ত হন যেটাকে সিভিলাইজেশনের পক্ষে বিপজ্জনক মনে হতে পারে, তাহলে কিন্তু অচিরেই তিনি তার পোস্ট এবং তিনি তার যে মর্যাদা, সেটা কিন্তু বাড়ির বাকি লোকেদের চোখে তিনি হারিয়ে ফেলবেন। তো কর্মের দ্বারা রবি স্বীকৃত হয়। রবি কর্মপ্রধান, কিন্তু কর্মটা রবি করে কিভাবে? নিজে তো করে ইনোভেটিভ, রবি ব্রেন দিয়ে কাজ করে, রবি অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু সেই ব্রেনটার কাজ করার জন্য তার হাতাখুন্তি আছে, তিনি নিজের হাতে কাজ করেন না। এটাই হচ্ছে রবির ডিফারেন্স। নির্দেশাত্মক কাজ, চিন্তার দ্বারা কাজ, সেই চিন্তাকে সে ফলপ্রসূ করার জন্য তার অর্ডার, সে যখন অর্ডার করবে, সে যখন সে জায়গায় একটা অদ্ভুত রকম স্ট্রেস দেবে, তার কমান্ড থাকবে, তার ভয়েসে কাজ হবে, সেই জন্য রবির মধ্যে একটা অথরিটেটিভ ভ্যালিউ থাকে। সেটা কিন্তু বেসিক স্ট্রেংথ অফ দি সান। তো সেইভাবে সে কাজটা করিয়ে নেয়। আমাদের সমস্ত জীবনের শক্তির উৎসই হচ্ছে রবি। সূর্য না উঠলে কিছুই থাকতো না এখানে। সূর্যই জল দেয়। সূর্যকে আমরা জল দিই না, কিভাবে দিই? সূর্যই তো বাষ্পায়ন করে জলটাকে নিয়ে যায়, এবং সমুদ্রের নোনতা জলকে নিয়ে যায়। নোনতা জল তো নেয় না, নুনটা পড়েই থাকে, সে শুধু জলটা নেয় এবং সাধু জল ফিরিয়ে দেয়। এটাই হচ্ছে, সেই জন্য আমরা সূর্যনারায়ণের প্রতি সর্বত্র কৃতজ্ঞ থেকে আমরা তাকে জল প্রদান করি, অর্ঘ্য দিই তাকে স্নানের সময় পূর্ব দিকে মুখ করে। এখনো দেখবেন বহু মানুষ অর্ঘ্য প্রদান করে। এটাই জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকা। আমাদের এই টোটাল যে বায়ুমণ্ডল, তার যে কার্যপ্রণালী, কখন বৃষ্টি হবে, কখন ঠান্ডা পড়বে, কখন গরম পড়বে, আমাদের কারণে সব কিছুর উপরে খাদ্যের প্রোডাকশন ডিপেন্ড করছে, আমাদের শরীরের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট সব কিছু ডিপেন্ড করছে। এই সমস্তটাই কন্ট্রোল করে রবি। তো সেই কারণেই তিনি রাজা, তিনি কাজের দ্বারা রাজা। তো 10th হাউসের সার্বিক কারকতা, কালপুরুষের 5th হাউস তাকে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 5th হাউসের ঘর থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে 10th হাউস হচ্ছে শুক্রের ঘর। শুক্র মানে, আমি যখন বৃহস্পতির আলোচনায় যাব, সেটা কালপুরুষের ফুড ফ্যামিলি ফিনান্সের ঘর। তো নর্মালি সেই জায়গাটা হচ্ছে তার নিজস্ব, প্রত্যেকটা নিজস্ব ঘর তার ইউনিটিকে স্ট্রেনদেন করা। প্রত্যেকটা ঘর ইউনিফাইড হয়ে একটা সুবা, একটা জেলা, একটা রাজ্য, একটা দেশ বা সমগ্র পৃথিবীকে নির্মাণ করে। সেই জন্য দ্বিতীয় ঘরটা তার কালপুরুষের 10th হাউস, মানে রবির নিজের মূল ত্রিকোণ থেকে। আর 9th হাউসে সে তুঙ্গ হয়। 9th হাউসকে তার ধর্মস্থান বলা হয়। ধর্মস্থান বলে যে গুণ থেকে তাকে পৃথক করলে সে তার আইডেন্টিটি লুজ করে ফেলে। চিনি থেকে যদি মিষ্টত্ব চলে যায়, তাহলে চিনি ইজ নো লঙ্গার টু বি সুগার আর চিনি, সে তখন কি হবে সেটা আমি জানি না। লঙ্কা থেকে যদি ঝাল চলে যায়, তাহলে সে আর ঝাল থাকবে না, তাকে কেউ আর চিলি বলবে না, অন্য কিছু বলতে পারে আর কি। তো অ্যারিজ হচ্ছে কালপুরুষের 1 নম্বর ঘর, মঙ্গলের ঘর, মঙ্গলের মূল ত্রিকোণের ঘর। এই ঘরের সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, মঙ্গল এখানে অত্যন্ত স্ট্যামিনা বা স্ট্রেংথ যুক্ত থাকে। যদি মঙ্গলের বেস রুম যদি বলা যায়, তাহলে সেটা অ্যারিজ, মঙ্গলের গুণের সম্পূর্ণ প্রতিফলক। আর মঙ্গলের একটা সিউডো গুণও আছে, সেই সিউডো গুণের যে প্রতিফলক সেটা হচ্ছে বৃশ্চিক। তার সাথে
এই ঘরের তেমন কোনো সম্পর্ক নেই, সেটা অনেকবার আপনাদের বলেছি। তো এই ঘরের ফায়ারি সাইনের রুম সেটা, এবং এটা আমাদের আমাদের সেলফ কনফিডেন্স, মঙ্গলের যে গুণ আছে সেলফ কনফিডেন্স, অ্যাগ্রেশন, তার কনভিকশন, তার কারেজ, তার ভিগিয়ার, তার বডিলি এনার্জি, কোনো কিছুকে প্রতিহত করা, একজন সোলজারের যা কারকতা সেটাই মঙ্গলের কারকতা। তো এই ঘরে এসে রাজা সব থেকে বেশি তার ক্ষমতা প্রদর্শনের জায়গা কোথায়, যে তার একটা নিয়ন্ত্রিত এবং তার জন্য নিবেদিত প্রাণ একটা ইউনিট আছে, যে তার যে ডোমেইন আছে সেই ডোমেইনকে সে রক্ষা করবে, অর্থাৎ বহির আক্রমণ ঘটলে সেই আক্রমণকে তারা প্রতিহত করবে, এবং কোনো বহিঃশত্রুকে যদি কখনো আক্রমণ করতে হয় তাহলে সেই বাহিনী সেখানে আক্রমণের কাজও করবে। অর্থাৎ তার যে ডেটারেন্সের রুম এবং তার যে অ্যাগ্রেশনের রুম সেটাই হচ্ছে মঙ্গল, তার 9th হাউস। তার ধর্ম, রাজার ধর্ম হচ্ছে তার অথরিটিকে প্রতিষ্ঠিত করা একটা ডোমেইনের ওপরে। একটা বাড়িকে দিয়ে দেখুন, সেই বাড়িতে যিনি গৃহস্বামী, সেই বাড়ির যতটা অংশ আছে তার উপরে তার ডোমেইন, তার ডমিনেন্স আছে। সেখানে যদি বলে এই কাজটাই হবে তাহলে এই কাজটাই হয়, এভাবেই হয়ে এসছে। সেটা পিতা মাতা যে কেউ হতে পারে, বা দুজনে মিলিতও হতে পারে, অনেক সময় কনসেনসাস, বা বাড়ির কোনো বড় দাদা দিদি হতে পারে, কিন্তু একজনের একটা নির্দিষ্ট প্রিন্সিপাল থাকে এবং সেটা ডমিনেন্ট প্রিন্সিপাল থাকে, সেই অনুসারেই আমাদের সোসাইটি পরিচালিত হয় সর্বক্ষেত্রে। সবার মত যদি একসাথে নেওয়া হয় তাহলে সেটা কখনোই ফলপ্রসূ হবে না, কারণ তার মধ্যে বিপরীতধর্মী মতও থাকতে পারে। তো সেই হিসাবে মঙ্গলের এই ঘরের সাথে রবির যে ক্যাটেগরিক্যালি তার যে প্রকৃতি, সেটা একটা মেলবন্ধন ঘটে। তারপরে হেভি এনার্জির ঘর, রবি এনার্জিতে বিলিভ করে, কারণ দ্য সোর্স অফ অল এনার্জি হচ্ছে দ্য সান। তো সেই হিসাবে এখানে এসে রবি তুঙ্গ হয়। মূল ত্রিকোণে কেন তুঙ্গ হয় না? মূল ত্রিকোণে রবি যদি বেসিক নেচারটা দেখে, নিজের ঘরে বুধ একমাত্র তুঙ্গ হয়, এছাড়া কোনো প্ল্যানেটই হয় না। সেটা কেন হয় আমি আগেও বলেছি। রবি কেন হয় না, মঙ্গলের ঘরে কেন হয়? মূল ত্রিকোণে যে কোনো গ্রহের কাজ করার মধ্যে একটা ল্যাথার্জি থাকে, অর্থাৎ সে যখন বাড়িতে থাকে, আমি ধরুন বাড়িতে বসে অনুষ্ঠান করছি, তো এরকম নর্মাল একটা পোশাক পরেই করছি, এটাই মনে করুন আমি যদি কোনো একটা বিরাট কোনো স্টুডিওতে গিয়ে করতাম, আমাকে হয়তো এর উপরে একটা কিছু কোট টোট চাপিয়ে দিত, মানে সেখানে একটা দেখনদারি ব্যাপারটা থাকে, বা অন্যরকম কিছু করতে পারত। তো নিজের ঘরে কোনো প্ল্যানেট যখন থাকে সে খুব কমফোর্ট থাকে, যদিও সেটা তার ডমিনেন্ট। রবি ওরকম চুপ করে শুয়ে থাকার মতন নয়, নির্দিষ্ট গতিতে চলে রবি। রবির ভেলোসিটি হ্রাস বৃদ্ধি ঘটে না, কারণ সমস্ত আমরা যখন ক্যালকুলেশন করি রবিকে স্থির ধরে ক্যালকুলেশন করি, কেউ তো স্থির নয়, মহাশূন্যে কারো স্থির থাকা সম্ভব নয়। রবিও তার সমস্ত সংসারকে নিয়ে আরেকটি বড় নক্ষত্রের চারপাশে পরিভ্রমণ করছে, সুতরাং রবিরও নির্দিষ্ট গতি রয়েছে। কিন্তু আমরা যখন ক্যালকুলেশনগুলো করছি আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহের, উপগ্রহের সমস্ত কিছু, তখন ক্যালকুলেশনের সুবিধার্থে রবিকে স্থির ধরে করছি। তো সেই হিসাবে রবি হচ্ছে মানে সেন্টার অফ এভরিথিং। তো তার জন্য এই কারণটা এসে যায়। তো মঙ্গলের ঘরে রবি যখন আসে, রবি কিরকম জাতীয় ফল প্রদান করে, সেটা হচ্ছে একটা মানুষের মধ্যে তিনি ধরুন তিনি নিজে হতে পারেন, তার পরিমণ্ডল দ্বারা হতে পারে, তার মধ্যে সোসাইটির সে খুব কাছাকাছি আসে, অর্থাৎ তিনি মানুষের সাথে কোনো দেশের রাজা, বা যেখানে ধরুন ডেমোক্রেটিক ফোরাম আছে সেখানে যিনি প্রেসিডেন্ট আছেন, বা ধরুন প্রাইম মিনিস্টার আছেন, তারা বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করেন বিভিন্ন কাজকর্মের দ্বারা, বিভিন্ন রকম মাধ্যম আছে তার দ্বারা সাক্ষাৎ করে মানুষের ক্ষোভ বিক্ষোভ কি আছে সেটা শোনা, সেটা রেজলিউট করা, সেই ধরনের কাজ। তো এই ঘরে তার গুণটা রয়েছে।
হ্যাঁ, বিয়ন্ড দ্য লিমিটেশন সেখানে কাজ করতে পারে, অর্থাৎ খুব নিচে নেমে এসেও, অর্থাৎ তার যে স্থান আছে সেখান থেকে অনেকটা নিচে নেমে এসেও মানুষের কাছ থেকে সে তার সমস্যার কথা শোনে এবং সেই অনুসারে তার প্রতিবিধান করবার তিনি চেষ্টা করেন। তার রেপিউটেশন ইন দ্য সোসাইটি, স্ট্যামিনা, এনার্জি, তার যে উইল পাওয়ার আছে, ফোর্স আছে, কনভিকশন আছে, এটা তাকে অনেক বেশি সাবলীল করে তোলে এই মেষ রাশিতে। তো যাই হোক, এটা তার সাথে যেটা তৈরি করে, এনার্জির কথা বললাম, সেলফ কনফিডেন্স, তার লিডারশিপ, তার হাই ভ্যালু ডিসিশন মেকিং এবিলিটি, এগুলো তাকে এই ঘরে দেয়। তো এই জন্য তার কাজ করার ক্ষেত্রে অনেক বেশি তার যে রুচি, যে ধরনের কাজ করে সে অভ্যস্ত, তার যে কারকতা, সেই কারকতার পূর্ণ প্রকাশ এখানে ঘটে। 9th হাউস থেকে, মানে তার যে মূল ত্রিকোণ, সেখান থেকে 9th হাউস মেষের ঘর। তো মেষের 9th হাউস থেকে আমরা ফরেন রিলেশনের কথাও জানি, আমরা বিভিন্ন পার্শ্ববর্তী এরিয়ার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতির কথাও সেখান থেকে জানতে পারি 9th হাউস থেকে। তো সেই হিসাবে আমাদের একটি বাড়ির সাথে তার পার্শ্ববর্তী বাড়ি বা তার সে যে এলাকায় থাকে সে এলাকার মধ্যে তার পরিচিতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, সেটা যেরকম বৃদ্ধি করে। এটা দেশের মধ্যে যদি আলোচনা করি তাহলে তার পররাষ্ট্রনীতি বা তার যে অন্যান্য দেশের সাথে বিভিন্ন রকম যে চুক্তি বা মৌ যে সমস্ত স্বাক্ষরিত হয়, বা বিভিন্ন রকম বাইল্যাটারাল রিলেশন যেগুলো স্টাবলিশ হয়, ডিপ্লোম্যাটিক রিলেশন যেগুলো স্টাবলিশ হয়, সেগুলো কিন্তু খুব ভালোভাবে হওয়ার এই সময় যোগ রয়েছে। তার কারণ, তার মেজর কারণ হচ্ছে রবির ঘর থেকে শনি বসে রয়েছে 7th হাউসে, মঙ্গলকে নিয়ে বসে আছে। অন্তত প্রথম রবি এখানে প্রবেশ করার 10 দিন পর্যন্ত মঙ্গলও থাকবে। মঙ্গল এখানে রবির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, 4th এবং 9th হাউসের লর্ড। কেন্দ্র কোণের মালিক হচ্ছে মঙ্গল, শনিও সেখানে 7th হাউসের লর্ড। তার ফলে সে খুব ইজি কোঅর্ডিনেশন করতে পারবে। বুধ ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে এই কোঅর্ডিনেশনের ফ্যাক্টরটা অনেক বেশি বেড়ে যাবে। আমি বলেইছি যে এই মাসের মানে একদম 27-28 তারিখ পর্যন্ত কাজগুলো প্রপারলি ফলপ্রসূ হতে পারবে না, হলেও যতটা এক্সপেকটেশন তার থেকে বেশ খানিকটা কমই থাকবে। তো সেই হিসাবে রবি তার প্রথম জায়গাটায় নেগেটিভ জায়গাটার পরিমাণটা কমানো, তার ফলে অটোমেটিক্যালি পজিটিভ জায়গার এনহ্যান্সমেন্ট হওয়া, সেটাকেও কিন্তু তৈরি করে বেটার দিকে। যারা খুব হাই র্যাঙ্ক গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, ব্যুরোক্র্যাট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বলে দিই, প্রথম যেহেতু একটা জিনিস মনে রাখি, আপনারা খুব ন্যাচারালি বাধক গ্রহ এরকম অনেক সময় প্রশ্ন করেন, বাধক গ্রহ বলতে কি বোঝায়? অনেক বড় তার লিস্ট আছে কি বোঝায়। আমি একটা সিম্পল বলে রাখি, রবিকে এখানে আমি একটা প্ল্যানেট হিসাবে কনসিডার করি বলছি। তো রবির পেছন দিকে বুধ আছে, অর্থাৎ ভানুর পেছনে বুধ আছে এবং বকরি আছে। তো সে মার্গী হবে 25 তারিখ, তারপরে আস্তে আস্তে সে রবিকে ধরে আবার রবির থেকে আগে যাবে। তো এক্ষেত্রে বাধকের কাজ করবে বুধ, এক্ষেত্রে বাধকের কাজ করবে 23 তারিখের পর থেকে মঙ্গল। অর্থাৎ যেখানে বড় প্ল্যানেট থাকে, যে প্ল্যানেটকে নিয়ে আমরা কথা বলছি, তার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে যদি কোনো বেটার প্ল্যানেট এসে যায়, তাহলে সেটা বাধক প্ল্যানেটে সাময়িকভাবে কাজ করে, সবসময় নয়। কারণ এটা আমরা গোচরের কথা বলছি, বেস হরোস্কোপে অনেক কিছু দেখার বিষয় থাকে। এটা আমি বললাম যে 10টা যদি ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়ার কথা আমি বললাম। তো শুক্র দেখবেন 24 তারিখ এই রুমে, 24 বা 25 তারিখ সে মেষে চলে আসবে। তো শুক্র রবির সম্পর্ক হচ্ছে তৃতীয় দশম, নিজের ঘর থেকে, রবির রুম থেকে। তো সেক্ষেত্রে রবির বাধকতা আরো কিছুটা কাটবে। তো আমি সব মিলিয়ে সেই জন্য বলেছি 25 তারিখটা ক্রস হলে বেটার। বাট মঙ্গল চলে আসবে দ্বাদশ ঘরে, রাহু যুক্ত হয়ে অবস্থান করবে।
তো সেটা রবির যে স্ট্যামিনা বা স্ট্রেংথ, অর্থাৎ যে ঘরের ডিসপোজিটার রয়েছে সে কিন্তু ভালো জায়গায় 23-এর পরে থাকবে না, শুধু দ্বাদশে থাকা নয়, সে রাহুযুক্ত অবস্থায় থাকবে। তো সেটাকে আমরা খুব বেটার পোস্টিং বলতে পারি না। রাহু আছে মানে তাকে ম্যালাফিক করে দেওয়ার টেন্ডেন্সি সবসময় থাকে যে কোনো প্ল্যানেট। যতক্ষণ সময় সে পাবে তাকে কুবুদ্ধি দেবে বা কুপথে পরিচালিত করবে, এটাই তার কাজ কারকতা। এক্ষেত্রেও বাধকের ওয়ান অফ দ্য কজেস হচ্ছে এটা। তো যারা হাই ব্যুরোক্রেট আছে, বিভিন্ন রকম খুব হাই ডিসিশন মেকিং গভর্নমেন্টের অন বিহেভ অফ দ্য গভর্নমেন্ট, যাদের ডিসিশন নিতে হয় দেশের বা মানুষের স্বার্থে, সেক্ষেত্রে খুব সাবধানে কাজ করতে হবে, না হলে কিন্তু ভুল ডিসিশন হতে পারে বা কোনো কড়া পদক্ষেপ হতে পারে। স্পেশালি কোনো কোর্ট বা এরকম কিছু অ্যাপিয়ারেন্স ডে আছে, সেটাকে যদি কেউ ভায়োলেট করে গেল সামহাউ, বা ধরুন ডেফামেশন হলো, কোনোভাবে কন্টেম্পট হলো, তাহলে কিন্তু একটু কড়া অ্যাকশন এই সময় নেওয়া হতে পারে। যদিও নর্মালি এর অনেক জায়গা রয়েছে, সেগুলো আইনগত জায়গা রয়েছে, কিন্তু আমি বলছি প্রাইমা ফেসি কিন্তু এরকম ধরনের হওয়ার যোগ রয়েছে। এবং ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে আপনারা সারা পৃথিবীতে দেখবেন যে শনি যখন বৃহস্পতির নক্ষত্র ছেড়ে দেবে, মানে 25 সালের এন্ড যখন হবে, আপনারা সারা পৃথিবীতে গত অন্তত 15 বছর ধরে, মানে স্যাটার্ন যখন ধরে রাখুন যে সিংহ রাশি ত্যাগ করেছে মানে সিংহ রাশি শেষের দিকে রয়েছে, তখন থেকে সে যতক্ষণ শেষের দিকে মানে নিজের নক্ষত্রে রয়েছে, থেকে যতক্ষণ পর্যন্ত শনির ঘরে, এখন সে 6 তারিখ থেকে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, এবং বৃহস্পতির নক্ষত্রে সে অবস্থান করবে প্রায় 2026-এর শুরুর দিক পর্যন্ত, ধরুন এই জানুয়ারি এরকম সময় পর্যন্ত, তারপরে বেরিয়ে যাবে, পার্মানেন্টলি বেরিয়ে যাবে বৃহস্পতির নক্ষত্র থেকে। তো এই যে সময়টা পরে দেখবেন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘদিন নেতৃত্বে রয়েছে, আপনারা নাম শুনে অভ্যস্ত, আমি কারণ নাম বলছি না, হ্যাঁ, আপনারা 15 বছর ধরে শুনছেন, 20 বছর, প্রায় 15, 16, 17 বছর ধরে খুব প্রমিনেন্টলি শুনছেন সেই নাম, এবং তারা খুব ক্ষমতাশালী জায়গায় রয়েছে। তো কালগত একটা নিয়ম থাকে, তো যে সেই নিয়মের পরে একটা রিপ্লেসমেন্ট ঘটে, সব জায়গায় ঘটে। তো এই রিপ্লেসমেন্টটা সেই সময় হবে 26-এর একদম শুরুর দিকে দেখবেন, সেটা বয়সজনিত কারণে হোক, সেটা অন্য যে কোনো কারণ হতে পারে। তো সেই নামগুলোর বদলে আবার একটা নতুন নাম উঠে আসবে, তারাও আবার বেশ কিছুদিন মসমতে থাকবে, এটাই কালগত নিয়ম। তো সেটা খেয়াল রাখবেন। তবে এই সময়টা কিন্তু কথাবার্তার মধ্যে, বিশেষত যারা একটু ওপরের দিকে রয়েছে সমাজে বা ধরুন সোসাইটিতে, যাদের নাম বা এগুলো একটু বেশি দিকে রয়েছে, তাদের মধ্যে কিন্তু বাক্য ব্যবহারের ক্ষেত্রে খুব সংযম থাকা দরকার সর্বত্র, কারণ তাদের কথা লক্ষ লক্ষ কোটি কোটি লোক ফলো করে, তাদের সেই জায়গাটা সেই জন্য দেওয়া হয়েছে। কিন্তু এ সময় লুজ স্টক হয়ে যেতে পারে, ভেরি কেয়ারফুল। এটা বুধের জন্য হবে, বুধ এবং রাহুর কম্বিনেশনের জন্য, শুক্রও আছে, এবং রবি পরশু দিনের পরের দিন এখান থেকে বেরিয়ে যাবে। তো সেই হিসাবে বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু প্রবণতাটা থেকে যাবে, অনলি বিকজ অফ বুধ, বারবার বলছিলাম, বাধকের কাজ করবে, অর্থাৎ রবির যে গুণাবলী আছে তার অ্যান্টি গুণাবলী দেবে, অ্যান্টি গুণাবলী হবে। রাজা কখনো সামনে এসে কথা বলে না, দেখবেন বিভিন্ন টিভি সিরিয়ালে, বিভিন্ন যখন হয় আর কি, আপনারা দেখবেন রাজা একটা উঁচুতে বসে থাকে, আর যারা আসে তাদের সবাইকে অনেকটা নিচে দূরে দাঁড় করানো হয়। একমাত্র রাজপুরোহিত এবং মন্ত্রী, বিশেষত পুরোহিত যিনি আছেন, তিনি ব্যতি রেখে অন্য কেউ রাজার সমকক্ষে বসতে পারেন না, মন্ত্রীও এক ধাপ নিচে বসে। তো রাজা
বিখ্যাত উক্তি আছে, রাজার কোনো আত্মীয় নেই। হ্যাঁ, তো এটা কিন্তু সত্যি কথা। রাজার সূর্যের দেখবেন, সূর্যের কাছে তো কেউ যেতে পারে না এখনো পর্যন্ত, সেরকম কোনো যানবাহন তৈরি করে উঠতে পারেনি। সবাই চেষ্টা করছে যে সূর্যের একেবারে ভেতরে গিয়ে কাজ করবে, এরকম জায়গায় গেলে তো সে ছাই হয়ে যাবে পুরো। এরকম কোনো মেটাল নেই, পাওয়া যাচ্ছে না, চেষ্টা করছে বিজ্ঞানীরা। কাছাকাছি গিয়ে যদিও কিছু আবিষ্কার করা যায়, দেখা যায়, তো সেরকম। তো রাজার সামনে যাওয়া যায় না। আমি বহু লোককে দেখেছি যে হয়তো গ্রামেরই কোনো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে পেছনে অনেক রকম কথা বলছে, বা শহর এলাকায় একজন একটু প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু যখন সামনে নিয়ে যাওয়া যাচ্ছে তখন ফামলিং করছে, কথা বলতে পারছে না। এই ফামলিং করাটাই হচ্ছে রাজার গুণ। তার দাপট এতটা আছে, আমি পজিটিভ সেন্সেই বলছি যে সেই মানুষটার হয়তো কিছু ভুল ভ্রান্তি হয়েছে সেই জন্য, কিন্তু তার দাপট এতটা রয়েছে, তার সামনে গিয়ে কথাটাকে সাজিয়ে বলতে পারছেন না, তখন ফামলিং করছেন। এটাই হচ্ছে রবির গুণ। এই গুণটা, এই যে গুণটা, এই গুণটা কির দ্বারা এসছে? যে কোনো গুণ আসে কর্মের দ্বারা, মেটেরিয়ালি আমি বলছি। এই কর্মের জায়গাটাতে অভাব হবে কিছু দিনের জন্য, অন্তত ধরে রাখতে পারেন যে এপ্রিল মাসের এন্ড পর্যন্ত একটু সাবধানে সচেতনভাবে সবকিছু ডেলিভার করতে হবে। তারপরে পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হবে, যদিও মঙ্গল রাহুযুক্ত থাকবে, সেটার একটা অন্যরকম ফল আছে, যখন আলোচনা করব তখন বলে দেব। আচ্ছা, শরীরের ক্ষেত্রে ন্যাচারালি যে যে অংশগুলোকে একটু বেশি রকম নজর দেবে সেটা হচ্ছে হার্টের পোর্শন, লিভার পোর্শন, গল ব্লাডার পোর্শন, ডাইজেস্টিভ ট্র্যাক, আপার ডাইজেস্টিভ ট্র্যাককে নজর দেবেন। আর যাদের ক্ষেত্রে কনস্টিপেশন বা এই রিলেটেড প্রবলেম আছে তারাও কিন্তু শরীরের সেই অংশগুলোকে নজর দেবেন। নার্ভাস সিস্টেমেও কিন্তু একটু করার দরকার আছে, যাদের অলরেডি জায়গায় উইকনেস আছে তারা কিন্তু সেই পোর্শনগুলোকে একটু নজর দেবে। আমি একটু আপনাদের লগ্ন রাশি ভিত্তিক জায়গাটা বলে দিই, সুবিধে হবে। সেটা হচ্ছে ফায়ারি সাইন যেটা রয়েছে, অর্থাৎ মেষ, সিংহ এবং আমাদের ধনু, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য কিন্তু রবির এই গোচর মোটের উপরে খারাপ ফল দেবে না, ভালোই ফল দেবে। যে যে জায়গাগুলোতে ফল দিতে পারে, কাজের সূত্রে কিন্তু একটু বাইরে যাওয়ার যোগ আছে, বা পরিবার নিয়ে কোনো স্পিরিচুয়াল জায়গায় ভ্রমণেরও কিন্তু যোগ দেখতে পাচ্ছি। সন্তানদের নিয়ে কিন্তু একটা উদ্রেক লক্ষ্য করা যায় এখানে। সামান্য কিছু ইগো বা একটু সেলফ সেন্টার, আমি শ্রেষ্ঠ বাকি সবাই নিকৃষ্ট, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে, এবং সেটাকে জাস্টিফাই করবার জন্য এমন কিছু কুযুক্তি বা এরকম কিছু যার কোনো জাস্টিফিকেশন নেই, কিন্তু সে সেগুলোকেই দেওয়ার চেষ্টা করবে এবং সেগুলোকে সামহাও প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু লড়াইও করে যাবে অনেকটা অংশ পর্যন্ত। তো সেই বিষয়ে একটু সাবধান থাকার দরকার রয়েছে। নাম্বার 3 যে অংশটায় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যাদের এমন কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন যেটা অনেকটা সিকিউরিটিমূলক ডিপার্টমেন্ট, ডেটারেন্সের কাজ যেখানে করতে হয় আর কি, সেটা কোনো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ধরুন সেটা কোনো প্যারামিলিটারি বা একদম ডিফেন্স সেক্টরে, তারা কিন্তু তাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কথা টু দ্য লেটার্স মেনে চলবেন। যেরকম আপনাদের রুলস আছে সেই রুলস অনুসারে রেসপেক্টিভ মানবেন, এবং কোনো রকম ইনসাবঅর্ডিনেশন কোনোদিন করবেন না। আর এই সময় তো করবেন, কথাবার্তার উপরে নজর রাখবেন। কোনোভাবে যখনই ইগো আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করবে তখনই সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন। ইগো কন্ট্রোল করার প্রথম যেটা লক্ষণ আপনাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মানুষ যে কোনো কিছুকে মানির সাথে, মানে আমরা যেহেতু এখন মানি রিলেটেড মাধ্যম হিসাবে কাজ করি, সেখানের সাথে নিজেকে যুক্ত করে নেব। কোনো কথা বললেই সেটাকে পয়সার সাপেক্ষে, তিনি তার ভালোর জন্য বলছেন না খারাপের জন্য বলছেন, সেই চিন্তার জায়গাটা থাকবে না। তো সেই তরফে বলে রাখি, তখন বুঝবেন যে আপনি কিন্তু টোটালি ইগো দ্বারা আচ্ছাদিত।
সেখান থেকে বেরোতে পারেননি। তো সেখান থেকে বেরোনোর চেষ্টা করুন যেভাবে হোক, আপনার গুরু প্রদর্শিত যে পথ বা মত আছে তার দ্বারা বেরোনোর চেষ্টা করুন। পায়ের দিকে একটু নজর রাখবেন, বিশেষত বাম পায়ে, যাতে সাইটিকা বা কোনো রকম অর্থোপেডিক বা নার্ভাস সিস্টেমের সমস্যা আছে, কোনোভাবে যদি ব্লাডের সার্কুলেশন একদম পায়ের শেষের দিকে খুব স্লো হয়ে যায়, তাহলে সেই পোর্শনেও কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে, আপনাকে যে কাজ অ্যালট করা হবে সেই কাজটা কিন্তু টাইমলি সেটাকে এক্সিকিউট করবার চেষ্টা করবেন, না হলে সোশ্যাল ডেফামেশন হওয়ার কিন্তু যোগ রয়েছে। মোলার প্রিমোলার যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত লোয়ার জতে যদি ক্ষতিগ্রস্ত হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম চিকিৎসা চলছে, এই সময়টাকে অবহেলা করবেন না, এই সময়টাকে সামহাউ ইউটিলাইজ করে ব্যাপারটাকে ঠিক করবার চেষ্টা করবেন। আর ভেহিকেল যদি কখনো ড্রাইভ করেন তো রাতের দিকে ভেরি কেয়ারফুলি ড্রাইভ করবেন, when sun is setting down। পৃথ্বীকারক যে রাশি আছে বৃষ, কন্যা এবং মকর, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য বলে দিই এই সময় কিন্তু মোটের ওপরে ভালো সময় আছে। কোনো বিদেশি ইউনিভার্সিটি বা ধরুন এমন কোনো জায়গা যেখান থেকে আপনার আর্থসামাজিক বিকাশ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এরকম কোনো জায়গার সাথে যুক্ত হতে পারে। আমি বারবার আপনাদেরও বলবো, আপনাদেরও কিন্তু ইগো ভীষণ জেনারেট করে যাবে, ভীষণই জেনারেট করে যাবে, এবং এই ইগোটা থেকে নিজেকে করবেন। ইগো হচ্ছে একটা ফলস বুদবুদের মতন জিনিস, এবং যখনই আপনি মানি রিলেটেড জায়গার সাথে ক্যালকুলেশন করবেন তখনই বুঝবেন যে আপনি ইগো। ভালো কথা সে কখনো শুনবে না, কোনোভাবে না শুনবে, না সেটাকে জাস্টিফাই করবে। সে এমন কথা শুনবে বা এমন বুদ্ধির দ্বারা পরিচালিত হবে যে বুদ্ধি তাকে লং টার্মে বিপদগামী করবে। দেখুন, স্পিরিচুয়াল সেগমেন্টকে পেতে গেলে শারীরিকভাবে খুব সুস্থ হওয়া দরকার। একজন অসুস্থ মানুষ কখনো, ফিজিক্যালি অসুস্থ মানুষ কখনো স্পিরিচুয়াল পথে তার জার্নিকে শুরু করতে পারে না, কারণ তার মনে শরীর নিয়ে এত চিন্তা থাকবে, সে সেই জায়গাটাকে কখনোই ফুলফিল করতে পারবে না প্রপারলি। তো সেই দিক থেকে তাকে সচেতন থাকতে হবে। যাদের গল ব্লাডারের সমস্যা রয়েছে, রাইট কিডনিতে প্রবলেম রয়েছে, বা ধরুন একদম ইলিয়াম ইসচিয়াম, আমাদের কোমরের হাড় এবং পায়ের হাড়ের যে জাংশন আছে সেখানে পেশি আছে, সেখানে কোনো প্রবলেম আছে, হার্নিয়া জনিত কোনো সমস্যা আছে, তারা কিন্তু এই প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। তার সাথে ফিমেলদের ক্ষেত্রে যাদের ইউটেরাসে স্পেশালি প্রবলেম কিছু আছে, তারা কিন্তু অবশ্যই সমস্যা দেখলে ডক্টরের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে হার্টে কোনোভাবে ধরুন স্টেইন বসা বা কোনোভাবে তার হার্টের লেফট পার্টে, আপার লেফট পার্টে সমস্যা হয়ে আছে, তার জন্য ওষুধপত্র বা প্রিকশনারি মেজার তাদের নিতে হয়, তারা কিন্তু এ সময় বেশি রকম নেওয়ার চেষ্টা করবেন। আর কোনোভাবে কোনো রুলস বা রেগুলেশনকে আপনি করবেন না, মানে ভায়োলেট করে কোনো কাজ করবেন না। কেউ দেখছে না মানে আমি ঠিক আছে একটুখানি ভায়োলেট করলে, এরকম একটুখানি বলে কিছু নয়, অপরাধ একটু হলেও অপরাধ, কম বড় হলেও অপরাধ। সুতরাং সেটাকে মাথার মধ্যে সবসময় নেবেন, যাতে এগুলো থেকে সারা জীবনের জন্য বিচ্যুত হওয়া যায়। আপনার মধ্যে যদি সেই প্রবণতা কোনো কারণে রয়ে যায়, সেটা আপনার পরের জেনারেশনের মধ্যেও জ্ঞাতে অজ্ঞাতে প্রবেশ করে যাবে। এই কথাবার্তার মধ্যে ম্যাল শব্দ ইউজ করা, মানুষকে অপমান করে কথা বলা, আমি দেখেছি এরকম বহু মানুষের, মানে আমি বাবাকে দেখেছি, তার সন্তানাদিকে দেখেছি, দুজনের মধ্যেই প্রবণতা আছে। তাহলে সন্তানের থেকে তার বাবার কাছে যাবে না, তাহলে অবশ্যই বাবার থেকেই এসছে, তার মানে বাবাও তার পরের আগের জেনারেশন থেকে এসছে। তো এইগুলো জেনারেশন ওয়াইজে এক ধরনের ডিফর্মিটিস তারা ক্যারি করে বেড়ায়, কিন্তু তারা সেগুলো বুঝতে পারে না। আমরা অনেক কাজই করি এই সময়, কিন্তু সেই কাজের ফল আমরা এই সময় নাও পেতে পারি। আমরা তো ফল চিন্তা করে অধিকাংশই কাজ করি, যে এটা করব তার ফল এটা হবে, সেই জন্য আমরা দুঃখ দুর্দশা সবসময় শিকার থাকি সহজেই।
তো চেষ্টা করবে যে ওই কাজটা না করা, কাজটাকে খুব মন দিয়ে করবেন, ফলটা আপনার কোনোদিনই হাতে ছিল না, ভবিষ্যতেও থাকবে না, এটা খেয়াল রাখবেন। পিতার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, এবং পিতার সাথে যদি কোনো ব্যাপারে আপনার কোনো কনফ্রন্টেশন হয় তাহলে থেমে যাওয়ার চেষ্টা করবেন, থামতে শিখুন জীবনে। তর্ক সবাই করতে পারে কম বেশি, সে ভুল করুক, সে ডাইরেকশনলেস করুক, আজে বাজে বলুক, ওটা কোনো ক্রেডিট নয়। চুপ করে যাওয়াটা সিচুয়েশানে এবং ভেতর থেকে শান্ত থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কিছু যাতে আপনাকে খুব একটা বিচলিত না করতে পারে, কোনো খুব মারাত্মক কিছু হলো সেটা তো আলাদা ব্যাপার। ছোটোখাটো বিষয়ে যদি বিচলিত হয়ে যান তাহলে আপনি কি করে ভাবছেন যে আপনি একটা বড় জায়গায় গিয়ে সামলাবেন? সেখানে তো অনেক সমস্যা, প্রতিনিয়ত সমস্যা আপনাকে ফেস করতে হবে। সেই ব্যাপারের জন্য নিজেকে ক্রেডিবল রাখবেন। আপনার যদি প্রথম সন্তান ডটার মানে মেয়ে হয়, ফার্স্ট সন্তান, তাহলে তাকে অন্তত জুন মাসের ফার্স্ট উইক অবধি সাবধানে রাখবেন। বয়স সন্ধির পরে যদি চলে যায় তাহলে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন, তবে ওই জোর জবরদস্তি তাকে কিছু এসবগুলো করবেন না। দিজ আর আনসিভিলাইজড ওয়ে। বন্ধুত্ব অবলম্বন করে, পৃথিবীতে বন্ধুত্বের বড়ই সব কিছু হয়, সন্তানদের সাথেও সেটা থাকা উচিত। সেইভাবে তাকে বুঝিয়ে কাজ করবার চেষ্টা করবেন। বায়ুকারক যে রাশি আছে অর্থাৎ মিথুন রাশি, কন্যা রাশি আর কুম্ভ রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য রবির এই গোচর কিন্তু মোটের উপরে বেটার ফল দেবে। বাইরে থেকে প্রচুর কাজের যোগ পাবেন বা সুযোগ পাবেন, কিন্তু দেখে নেবেন কতটা সেটা কার্যকরী হচ্ছে। কারণ মিথুনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি যে সামনের বছরের কিন্তু মে মাসের আগে আপনাকে ভালো ফল দেবে না। খুব সামান্য, খুব যাদের কন্টিনিউয়েশন অফ ওয়ার্ক রয়েছে বা ছকের দুর্দান্ত, আমি তো লগ্ন রাশি দেখে ছক দেখি না, আপনাদের বলার জন্য বলছি, মানে অ্যাকচুয়ালি আপনাদের বলে দিচ্ছি প্রসেসটা ঠিক নয়, কিন্তু সেটা তো আমি ডিরেক্ট বলতে পারি না। সেই জন্য বলছি যে মিথুনের ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা যারা লগ্ন দেখে ছক দেখেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা মিটবার মতন পরিস্থিতি এবছরে নেই, বিশেষত এই বছরের শেষের দিকে তো নেই। সামনের বছর মে মাসের মোটামুটি মিড থেকে সময়ের মধ্যে একটা খুব গঠনগত পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই সময়টা আমরা কথা বলছি এক মাসে, মানে 14ই মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার বাইরে থেকে প্রচুর কাজের সুযোগ আসবে, বাট একটুখানি খতিয়ে দেখে নেবেন, বা আপনাকে কোনো ট্রেনিং পারপাসে, বা আপনাকে হতে পারে যে আপনি কোনো ইঞ্জিনিয়ার, আপনাকে কোনো জায়গায় কোম্পানি ডেপিউট করলো যেখানে খুব দ্রুত সমস্যা আসছে, সুতরাং এই জায়গাটাকে দেখা হোক। তা আপনি হয়তো কিছুদিন থেকে কাজ করলেন সেখানে। বাড়ির থেকে একটুখানি ডিটাচমেন্ট শো করছে, নিজের টেম্পারমেন্টকে কন্ট্রোল করবেন। রাস্তাঘাটে বা কাজের জায়গায় সত্যি কথাও অভদ্রভাবে কখনো বলতে নেই, সেটা রুলস নয়। প্রথম কথা হচ্ছে যেখানে দরকার নেই সেখানে বলবেনই না, সত্যি মিথ্যের বিষয়টাই না। আর বলার আগে পাত্রকে বোঝার চেষ্টা করবেন, যাকে বলছেন তিনি সেই কথাটা নেয়ার মতো প্রযোজ্য কিনা। আমি বহু মানুষকে নিজের থেকে অনেক সময়, যাদের সাথে পরিচয় আছে, অনেক সময় কোনো রেমেডিয়াল মেজার আছে বা কোনো দিন আছে, এই সময়টা বলে দিলাম যে একটু সাবধানে থাকবে। আমি দেখেছি 90% মানুষ ইগনোর করে, মানে গুরুত্ব দেয় না। বাট আমার গুরুত্ব আছে, আমি যেহেতু ছকটা ধরুন দেখছি, আমি নিজের থেকে জিনিসটা বলি। এবার আমি কারোর চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি কেন, কেউ পারবে না। কোনো মানুষ যদি ভেবে নেয় যে আমার কোনো ম্যাল ইন্টেনশন আছে, সেটা তার চিন্তার ব্যাপার, আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো না। আমি যেটা কন্ট্রোল করার একটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে কোনো কাজের দ্বারা, সেটা আমি করার চেষ্টা করছি। কিন্তু 90% ক্ষেত্রে আমি বলছি মানুষ সেটা ভালোভাবে দেখে না, সেটাকে ভাবে কোনো খারাপ উদ্দেশ্য আছে। তো সেটা যাই হোক, সেটা কিন্তু আমি বলবো যে পাত্র দেখে তাকে বলবেন, কারণ আপনি তো আমার সেই চেয়ারটাতে বসে নিয়ে আমার কাজ এটা বলা, তাকে মানে আগা করা আগে থেকে যে এটা করো না, বা এটা এইভাবে চলো, এভাবে চলুন। এবার চলা না চলা তার উপর ডিপেন্ড করবে। যাই হোক, আচ্ছা, যারা লং ট্রাভেল করতে হয় দিনের মধ্যে, অনেক দূরে গিয়ে কাজ করতে হয়, বা যাদের কাজটা অনেকটা ইনভেস্টিগেটিভ কাজ,
মনে করুন আপনি কোনো জিওলজিস্ট, আপনাকে অনেক দূরে গিয়ে কাজ করতে হচ্ছে বাড়ি থেকে এবং রোজ অনেকটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, একটু সাবধানে যাতায়াত করবেন। বিশেষত যদি ব্যক্তিগত কোনো ভেহিকেলে বা ছোট গাড়িতে যাচ্ছেন যেখানে হয়তো আপনিই প্রধান, সেক্ষেত্রে বেশি গুরুত্ব অবলম্বন করবেন। আপনি আপনার সম্পত্তিগত যদি কোনো ডিসপিউট এ সময় রাইজ করে, তো সেক্ষেত্রে যে ভাই বোনদের সাথে কোনোভাবে কোনো মতান্তর ঘটছে, চেষ্টা করবেন মঙ্গল নিজের ঘরে আসা পর্যন্ত। 23 এপ্রিল ঢুকছে, 23 এপ্রিল থেকে মোটামুটি জুন মাসের ওই ফার্স্ট উইক পর্যন্ত মঙ্গল ওই ঘরেই বসে থাকবে মীন রাশি। তো এই সময়টাকে অ্যাভয়েড করে যাবেন। রবি এখানে আপনাকে কাজটা করবার জন্য এক ধরনের তাড়া দেবে, বিশেষত মে মাসের শুরু থেকে কিন্তু হঠাৎ করে একদিন মিটিং ফিক্সড হয়ে যেতে পারে, হলে কিন্তু ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যেতে পারে, কারণ 3-4টে ছক একসাথে অ্যাক্টিভেটেড হবে। কোনোটার অ্যান্টি থাকে এবং থাকবেই, সেখানে কিন্তু সমস্যা ঘটে যেতে পারে, সেটাকে অ্যাভয়েড করবেন। বিশেষত আপনার যদি কোনো ল্যান্ড রিলেটেড প্রপার্টি থাকে, তাহলে জমি ভাগ হচ্ছে এরকম কিছু, তাহলে কিন্তু বেশি এই সময় যত পারবেন যদি কোনো অ্যাফরেস্টেশন করা, গাছপালা লাগানোর যদি কোনো প্রভিশন থাকে করবেন, আপনার জন্য অত্যন্ত বেটার, সোসাইটি বা এনভায়রনমেন্টের জন্য বেটার। আর খাদ্য দান করবেন। আমি দান রিলেটেড একটা দেখছি, আমি কোনো ভিডিওর মধ্যেখানে করে দিতে পারি কিনা, এগুলো সচরাচর করলে কেউ খুব একটা করে না, কাজে না লাগলে সেই জিনিসটা কোনো মানে নেই। আর একদম আমাদের সার্ভাইকাল পোর্শন থেকে কোমর পোর্শন পর্যন্ত অর্থোপেডিক জায়গায় নজর দেবেন। লোয়ার অ্যাবডোমেনে ডাইজেস্টিভ ট্র্যাকেও কিন্তু নজর দেবেন। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তারা কিন্তু প্রিকশনারি মেজার নেবেন। যাদের রাতের দিকে প্রেশার ফ্লাকচুয়েশন হয় তারাও কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন, নিয়ে তারপরে কাজ করবেন। মাথা ঝুঁকিয়ে বা মাথা নিচু করে অনেকক্ষণ কাজ করবেন না, বিশেষত যাদের হাইপার টেনশনের সমস্যা আছে তারা কিন্তু করবেনই না, সমস্যা সৃষ্টি হতে পারে। লাস্ট অংশ বলবো সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য কিন্তু মোটের উপরে ভালো ফল দেবে। বিশেষত কাজের জায়গায় কিন্তু আপনি যথেষ্ট সুনাম পাবেন এবং কাজ করে দেখবেন অনেকটা কমফোর্টেবল স্টেট আপনি ফিল করছেন। এবং এই মাসের শেষের দিক থেকে কিন্তু পরিস্থিতি আপনার যথেষ্ট অনুকূলে থাকবে। আপনার পঞ্চম নবমের ঘর থেকে বা নিজের মিনের ঘর থেকে যত প্ল্যানেট মুভ করে বেরিয়ে যাবে তত আপনি কমফোর্টেবল স্টেটে চলে আসবেন। বাট মঙ্গল প্রবেশ করার পরে মঙ্গলের দ্বিতীয় রবি থাকবে, তার ফলে মঙ্গলের তেজ অস্বাভাবিক রকম বেড়ে যাবে। মঙ্গল যদি এখানে এই সময় বকরি হতো তাহলে মারাত্মক গন্ডগোল করে দিত। যাই হোক, সে হাই ভেলোসিটিতে আছে এবং প্রথম 20 দিন তো সে রবি তার দ্বিতীয় অবস্থান করবে, শুক্র অবস্থান করবে। মঙ্গল শুক্র দ্বিধাদোষ কম্বিনেশনে থাকে, মঙ্গলের মার্কেশ শুক্র, শুক্রের মার্কেশ মঙ্গল। তো সেদিক থেকে নিজের টেম্পারমেন্ট, ক্রোধ, নিজের ইগো, নিজের এগুলোকে সবসময় কাটেল করবেন। এবং পরিবারের মধ্যে কিন্তু বাদানুবাদ এমন কিছু কথাবার্তা বলে দিতে পারেন যার থেকে পরিবারের যে বেসিক যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো কিন্তু নড়ে যেতে পারে। আমি আগেও বলেছি, আবার বলছি, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হলে সম্পর্ক কিন্তু আর কদাপি ঠিক হয় না। বাইরের লোকের সাথে গন্ডগোল হলেও সেই গন্ডগোল কিন্তু মিটে যায়। সুতরাং গন্ডগোল করার আগে তার দূর চিন্তা করবেন যে এর ফল কি হতে পারে, আমি কতটা দূর এগোবো, আমি একাধিক শত্রু তৈরি করছি, সেদিকে যাওয়া উচিত কি উচিত নয়। কাজ করার আগে তার ফল মানে তার পরিণতি, ফল বলবো না, পরিণতি চিন্তা করে কাজ করবে। নেগেটিভ কাজ তো অবশ্যই। পা রিলেটেড জায়গায় বোথ দ্য লেগস সচেতন থাকবেন। ফিমেলদের ক্ষেত্রে রাইট, মেয়েদের পুরুষদের ক্ষেত্রে লেফট লেগের বেশি যত্ন নেবেন। কিন্তু আমি সবাইকেই বলবো পা রিলেটেড জায়গায় নজর দেবেন। যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, শরীরে অস্টিওম্যালেসিয়া রয়েছে, ব্লাড জেনারেশন কম হয়, বোন ম্যারোতে কোনো উইকনেস আছে, তারা কিন্তু অবশ্যই নিয়মিত ডক্টর দেখাবেন।
যাদের ক্ষেত্রে কোনো রকম জেনেটিক প্রবলেম জন্মগত রয়েছে, মনে করুন ডাউন সিনড্রোম রয়েছে কারোর ক্ষেত্রে, তো এইরকম যারা মানুষজন আছেন তাদের কিন্তু এই সময় একটু বেশি রকম টেক কেয়ার করবেন। এই বেশি রকম টেক কেয়ারটা অ্যাকচুয়ালি করবেন জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত। নার্ভাস সিস্টেম বেশি রকম সেন্সিটিভ হয়ে যাবে, তার ফলে একটু কষ্ট পাওয়ার প্রবণতা রয়েছে। আচ্ছা, যারা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত আছেন, যারা হেভি ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত আছেন, সেটা মেকানিক্যাল, মেটালার্জি, এ সমস্ত, বা হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময় আছে। বা যারা মনে করুন বিভিন্ন রেল বা বিভিন্ন অন্য এরকম অথরিটির যারা ইঞ্জিনিয়ার, খুব হাই র্যাঙ্কড ইঞ্জিনিয়ার যারা আছে, তাদের জন্য কিন্তু ভালো সময় আছে। তবে ডিসিশন খুব বুঝে নেবে, খুব আপনাদের বলাটা আমার ধৃষ্টতা, তবুও বলছি যে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, কারণ অনেক মানুষ ডিপেন্ডেন্সি থাকে। জল রিলেটেড জায়গায় যারা কাজ করেন তাদের জন্য ভালো সময় আছে। ভালো থাকবে।